ওয়েলকাম টু মাই ক্লাস অন দ্য টেরর অফ ডেথ বাই সেকেন্ড জেনারেশন ব্রিটিশ রোমান্টিক পোয়েট জন কিটস। দেখো আজকে আলোচনা করব ফেমাস সেকেন্ড জেনারেশন ব্রিটিশ রোমান্টিক পোয়েট জন কিটস এর কম্পোজড করা ফেমাস সনেট দ্য টেরর অফ ডেথ। এই টেরর অফ ডেথ এর আরেকটা টাইটেল আছে যেটাকে আমরা সাবটাইটেল বলতে পারি। তাহলে সেটা কি? অ্যানাদার টাইটেল অফ দ্য টেরর অফ ডেথ ইজ ওয়েন আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে সিজ টু বি। এটা মনে রাখবে, অর্থাৎ এই যে লাইনটা আমি বলছি ওয়েন আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে সিজ টু বি, সেকেন্ড টাইটেল বা আমরা বলতে পারি সাবটাইটেল, এটা কিন্তু আমাদের সনেটের ফার্স্ট লাইন। এখন সনেটের ফার্স্ট লাইনকে যেহেতু এখানে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু আইডিয়া করতে পারি যে এই সনেটটা কি ধরনের সনেট বা কোন ক্যাটাগরির সনেট। দেখো আজকের ক্লাসটা মেইনলি আমার ক্লাস পিডিএফ থেকে হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি এই টেক্সটের উপরে কোনোভাবেই স্লাইড রেডি করতে পারিনি। সুতরাং ক্লাসে যেটা আলোচনা করেছিলাম বা ক্লাসের যে পিডিএফ, যেটা আমি আমার বিভিন্ন ক্লাসে বলে থাকি যে ক্লাস পিডিএফ দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা টেক্সটে, তো সেই ক্লাস পিডিএফ থেকে আজকের এই ক্লাসটা করতে চলেছি। তাহলে প্রথমেই টাইটেল কি আছে? দ্য টেরর অফ ডেথ, অর সেকেন্ড টাইটেল বা সাবটাইটেল আমরা বলতে পারি ওয়েন আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে সিজ টু বি বাই জন কিটস। এখানে ইন্ট্রোডাকশন কি দেওয়া আছে দেখো। একটু আগেই যেটা আমরা জানতে পারলাম যে আমাদের যেটা সনেট, এই যে টেরর অফ ডেথ, এর যে ফার্স্ট লাইন কি বলেছিলাম? ফার্স্ট লাইনটা হলো হোয়েন আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে সিজ টু বি। এই যে ফার্স্ট লাইন, যেটাকে কিনা এর সাবটাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে সেখান থেকে এটা আমরা জানতেই পারছি বা বুঝতে পারছি এটা শেক্সপিয়ারিয়ান সনেট ফর্মে লেখা হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশনে প্রথমে কি বলা হচ্ছে দেখো, দিস ইজ দ্য ফার্স্ট সনেট অফ কিটস। কিটস এর এটাই হচ্ছে প্রথম সনেট রিটেন ইন দ্য শেক্সপিয়ারিয়ান ফর্ম। তার কারণ এই যে শেক্সপিয়ারিয়ান সনেট আমরা যার কথা বলছি, এই শেক্সপিয়ারিয়ান সনেটের একটা ক্যারেক্টার হচ্ছে সনেটের ফার্স্ট লাইনকে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তুমি অলরেডি এইচএস লেভেলে পড়ে এসছো সনেট 18, অনেকেই হয়তো আবার পড়ে থাকতে পারো সনেট 73। সুতরাং একটু হলেও রিকল করতে পারছো যে শেক্সপিয়ারিয়ান সনেটের এটা একটা ক্যারেক্টার। কি ক্যারেক্টার? যে সনেটের ফার্স্ট লাইনকে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখান থেকে দেখো আমরা কটা পয়েন্ট পেলাম? এখান থেকে আমরা মেইনলি তিনটে পয়েন্ট পেলাম। কি তিনটে পয়েন্ট পেলাম? দ্য টেরর অফ ডেথ, এটা লেখা হয়েছে কোন ফর্মে? এটা শেক্সপিয়ারিয়ান ফর্মে লেখা হয়েছে। এখন এই যে শেক্সপিয়ারিয়ান ফর্মে লেখা হয়েছে বলেই কিন্তু আমাদের সনেটের ফার্স্ট লাইন ওয়েন আই হ্যাভ ফিয়ার্স দ্যাট আই মে সিজ টু বি, এটাকে তার সাবটাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। এর রাইম স্কিম কি আছে? এর রাইম স্কিম আছে এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ ডবল জি। এটাই হচ্ছে কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট ফর্মের রাইম স্কিম, মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু এটা শেক্সপিয়ারিয়ান ফর্মে লেখা হয়েছে, সুতরাং রাইম স্কিম ভি এর শেক্সপিয়ারিয়ান ফর্মই হবে। এবং যেহেতু এটা শেক্সপিয়ারিয়ান সনেট ফর্মে লেখা হয়েছে, তাহলে এখানে অবশ্যই কোয়াট্রেন্টস থাকবে। তার কারণ আমরা জানি শেক্সপিয়ারিয়ান সনেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে শেক্সপিয়ারিয়ান সনেট গুলোকে সাধারণত প্রত্যেকটা সনেটকে তিনটে কোয়াট্রেন্টসে ভাগ করা হয়ে থাকে এবং একটা কনক্লুডিং কাপলেট অর কাপলেট থেকে থাকে। তাহলে এই যে বলা হয়েছে থ্রি কোয়াট্রেন্টস, সুতরাং একটা কোয়াট্রেন্টসে কটা লাইন থাকে? একটা কোয়াট্রেন্টসে চারটে করে লাইন থাকে। আমরা এখান থেকে আরো একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে একটা কোয়াট্রেন্টে কটা লাইন থাকে? অবশ্যই চারটে লাইন থাকে। তাহলে থ্রি কোয়াট্রেন্টস মিন্স 3 4 12টা লাইন এবং পাশাপাশি কনক্লুডিং কাপলেট। এখানে যেহেতু কাপলেট কথাটা উল্লেখ করা আছে, সুতরাং লাস্ট 2 লাইনস ইজ কল্ড কাপলেট। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা এটা জানতে পারছি যে আমাদের এই যে সনেট দ্য টেরর অফ ডেথ, এটা লেখা হয়েছে শেক্সপিয়ারিয়ান ফর্মে এবং এর যে রাইম স্কিম সেটা এ বি এ বি সি ডি সি ডি ই এফ ডবল জি, এবং এটাকে যে ভাগ করা হয়েছে এর যে ডিভিশন, যেহেতু এটা শেক্সপিয়ারিয়ান ফর্মে লেখা হয়েছে, এই সনেটে আমরা থ্রি কোয়াট্রেন্টস এন্ড এ কনক্লুডিং কাপলেট পেয়ে থাকি। আজকের ক্লাসটা যেটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমি তোমাকে আলটিমেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, বা যদি এই সনেট সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তুমি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমার ক্লাসের প্রয়োজন হয় অনলাইন ক্লাসের, তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করতে পারো এবং এখান থেকে যদি তোমার কোনো কিছু নোট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি নোট করে নিতে পারো। এরপরে দেখো এটা কখন কম্পোজড করা হয়েছিল? এটা কম্পোজড করা হয়েছিল রিটেন বিটুইন জানুয়ারি 22 এন্ড 31 1818, অর্থাৎ 1818 সালের জানুয়ারির 22 থেকে জানুয়ারির 31 এর মধ্যে এটা কিন্তু কম্পোজড করা হয়েছিল। তারপরে আমাদের যে সনেট, এটা কি সম্পর্কে লেখা হয়েছে, যদিও আমরা সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে পরে আসবো, বাট এখানে একটু এলাবোরেটলি আমি ক্লাসে ডিসকাস করেছি, এখানে আর করছি না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা ক্লাসে ছিলে। তাহলে এখানে দেখো এই কবিতাটাকে আমাদের কিভাবে পড়তে হবে। নট মিয়ারলি দ্য পোয়েম অফ এ পোয়েট, এখানে কি বলা হয়েছে? নট মিয়ারলি দ্য পোয়েম অফ এ পোয়েট। এটা শুধুমাত্র একজন কবির লিরিক পোয়েম হিসেবে তোমাকে পড়লেই চলবে না, বাট এ পোয়েম অ্যাবাউট লাইফ এন্ড ডেথ। এই কবিতাটা তুমি যখন পড়বে তখন লাইফ এবং ডেথ এই দুটো থিমকে মাথায় রেখে তোমাকে এটা পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? এখন আমাদের এই যে কবিতা, এই যে সনেট, এটা কি নিয়ে ডিল করছে অথবা এর থিম কি আমরা বলতে পারি? এখানে বলা হয়েছে জন কিটস, যেহেতু এটা কম্পোজটি করেছেন জন কিটস, তাহলে কিটস এর মধ্যে কিন্তু যে ভয়ঙ্কর দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেটা তার প্রত্যেকটা ওড মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন ধরো তোমাদের সিলেবাসে আছে ওড টু এ নাইটেঙ্গেল। নাইটেঙ্গেল যখন আমরা পড়েছি তখন সেখানে আমরা জন কিটস এর বিলাভেড যিনি ছিলেন অ্যাকচুয়ালি ফ্যানি ব্রাউন, তার কথা জানতে পেরেছি। জন কিটস এর যিনি ভাই ছিলেন টম কিটস, তার কথা भी জানতে পেরেছি এবং সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি যে জন কিটস উনি পরবর্তীকালে উনি একা হয়ে পড়েছিলেন। সুতরাং সেই লোনলিনেস, সেই অ্যালন, এটা যেন জন কিটস কে সবসময় তাড়া করে বেড়ায় এবং এর লাইফের যে ট্র্যাজেডি আই মিন এই যে ফ্যানি ব্রাউন তাকে ছেড়ে চলে যাওয়া, টম কিটস মারা যাওয়া, জর্জ কিটস যে কিনা জন কিটস এর ব্রাদার, এল্ডার ব্রাদার, তার আমেরিকায় চলে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো একটার পর একটা ইনসিডেন্ট জন কিটস কে পুরোপুরি ভাবে শেষ
এক্সপ্রেস করে দিয়েছে। সুতরাং এখানে কি বলা হচ্ছে দেখো, দো কিটস উইয়ার্স ডেথ ইন দিস পোয়েম, মোস্ট অফ হিজ পোয়েমস হ্যাভ ডিল্ট উইথ দ্য থিম অফ ডেথ। যদিও জন কিটস এখানে সাধারণত ডেথ নিয়েই বলেছেন, তথাপি জন কিটস এর বেশিরভাগ কবিতাই কিন্তু কি নিয়ে ডিল করে থাকে, থিম অফ ডেথ, যেটা আমরা নাইটেঙ্গেলে পেয়েছি, নেচার অফ ডেথ, এবং নাইটেঙ্গেলে কি এটা পেয়েছি যে উনি অনেক কবিতাতে কি করেছেন, মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছেন যাতে করে মৃত্যু এসে তাকে চুম্বন করে বা তাকে নিয়ে যায়, এবং এই মৃত্যুর কাছে উনি আর্নেস্ট হাম্বল অ্যাপিল করেছেন কি, যে তার যখন মৃত্যু হবে সেটা অবশ্যই যেন পেনফুল না হয় এবং অবশ্যই যেন সেটা পেনলেস হয়ে থাকে। এন্ড ডেথ অফ লাভ, এই যে ফ্যানি ব্রাউন চলে যাওয়া, তার ফলে কি হয়েছে, ফ্যানি ব্রাউন চলে যাওয়ার ফলে তার ভালোবাসা মারা গেছে। এন্ড ডেথ অফ মেমোরি, এই সমস্ত থিমগুলো কিন্তু আমরা জন কিটসের প্রত্যেকটা সনেট অথবা প্রত্যেকটা কোটস এর মধ্যে দেখতে পাই। এখন এই যে জন কিটস যে কবিতাটা লিখেছেন, উনি হঠাৎ করে দ্য টেরর অফ ডেথ এই যে সনেটটা কেনই বা লিখতে গেলেন, কেনই বা ওনার এত ভয় হচ্ছে, কেনই বা উনি ভীত সন্ত্রস্ত, কেনই বা উনি ফ্রাইটেন্ড। এখানে দেখো কি বলা হয়েছে, কিটস এক্সপেরিয়েন্সেস দ্য ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ। জন কিটস সবসময় ভয় পাচ্ছেন যে হয়তো আকস্মিক কোনো মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এবং এই আকস্মিক মৃত্যু, ইম্পেন্ডিং ডেথ, আমরা জানি না যে মৃত্যু কখন আমাদের কাছে আসবে এবং কখন আমাদেরকে ইনভাইট করবে। যেহেতু আমরা জানি না, এই জন্যই মৃত্যুকে বলা হয়েছে, ডেথকে বলা হয়েছে ইম্পেন্ডিং। তো জন কিটস এখানে উনি ওনার যে ফিলিংস সেটা এক্সপ্রেস করেছেন, সেটা কিরকম, উনি বলছেন যে এই যে ইম্পেন্ডিং ডেথ, এর ফলে যথেষ্টই আমি টেরিফাইড। তার কারণ কি, তার কারণ হি সাডেনলি ওরিজ অ্যাবাউট দ্য ভলিউমস অফ পোয়েট্রি। তার কারণ উনি ওরিড হয়ে পড়ছেন। উনি কেন ওরিড ফিল করছেন, উনি কেন ফ্রাইটেন্ড হয়ে পড়ছেন, তার কারণ আমরা জানি যে জন মিল্টনের একটা কবিতা আমরা পড়েছিলাম, শায়দ সেই কবিতার নাম যদি তুমি মনে করতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যেখানে জন মিল্টন বলেছিলেন যে অলমাইটি আমাদের মধ্যে একটা নির্দিষ্ট ট্যালেন্ট দিয়েছেন, ওয়ান ট্যালেন্ট, এবং সেই ট্যালেন্টটাকে আমাদের ব্যবহার করা উচিত। তাহলে জন কিটস উনি কিন্তু ওনার যে পোয়েটিক ট্যালেন্ট, ওনার মধ্যে যে পোয়েটিক জিনিয়াস আছে সেটা সম্পর্কে ওয়াকিবহল। এন্ড উনি কি চাইছেন, এবং উনি চাইছেন যে আমি যদি মারা যাই, তো মারা যাওয়ার আগে যদি আমি আমার সেই পোয়েটিক ট্যালেন্টকে, আমার সেই পোয়েটিক জিনিয়াসকে ব্যবহার করতে না পারি, এটা খুবই ভয়ঙ্কর হবে। এই জন্য উনি বলছেন যে সাডেনলি ওরিজ অ্যাবাউট দ্য ভলিউমস অফ পোয়েট্রি। উনি ওনার সেই কবিতা সম্পর্কে ওরিড আছেন, তার কারণ উনি কি চাইছেন, হি হ্যাজ টু কম্পোজ বিফোর হি ডাইজ, যে উনি মারা যাওয়ার আগে উনি ওনার পোয়েটিক ট্যালেন্টকে ব্যবহার করতে চাইছেন, উনি মারা যাওয়ার আগে উনি ওনার পোয়েটিক জিনিয়াসকে ব্যবহার করতে চাইছেন, উনি মারা যাওয়ার আগে উনি চাইছেন অনেক কবিতা কম্পোজ করে যাবেন, অনেক কালেকশন উনি রেডি করে যাবেন। আমরা যেমন ধরো রবার্ট ফ্রস্টের একটা কবিতা পড়েছিলাম, স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, যেখানে কিন্তু রবার্ট ফ্রস্ট উনি একটা কথা বলেছিলেন, মাইলস টু গো বিফোর আই স্লিপ। সুতরাং এই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনের একটা মোটো, কি না মারা যাওয়ার আগে আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক রেসপন্সিবিলিটিস আছে, আমাদের অনেক কিছু করতে হবে আমাদের জীবনে, সেগুলো কিন্তু আমরা পালন করতে চাই, সেগুলো আমরা সার্ভ করতে চাই, সেগুলো আমরা ফুলফিল করতে চাই। তাহলে সেই যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, সেই একই কথা যেন এখানে ইকো হচ্ছে জন কিটস। উনি বলছেন যে হি হ্যাজ টু কম্পোজ বিফোর হি ডাইজ, যে উনি মারা যাওয়ার আগে ওনাকে অনেক কবিতা কিন্তু কম্পোজ করতে হবে, সেগুলো উনি করতে চাইছেন, এবং তার জন্য উনি পুরোপুরি ভাবে বলা যেতে পারে যে তার যে স্ট্রং ডিজায়ার সেটা উনি এক্সপ্রেস করছেন। এবং এখানে উনি কি বলছেন, নেভার বি এবল টু রাইট লং রোমান্সেস দ্যাট আর ইন হিজ মাইন্ড, এবং উনি এটা বলতে চাইছেন যে উনি যদি মারা যান, উনি মারা গেলে কি হবে, উনি কখনোই আর কম্পোজ করতে পারবেন না। নেভার বি এবল টু রাইট, উনি কখনোই আর লিখতে পারবেন না, কি লিখতে পারবেন না, সেই লং রোমান্সেস। তো সুতরাং উনি বলতে চাইছেন টু লং রোমান্সেস, উনি সেই লম্বা লম্বা রোমান্সেস গুলো যেগুলো উনি লিখতে চাইছেন, যার মাধ্যমে উনি ওনার পোয়েটিক ট্যালেন্ট, পোয়েটিক জিনিয়াসকে এক্সপ্রেস করতে চাইছেন, ব্যবহার করতে চাইছেন, সেগুলো উনি আর পারবেন না, যেগুলো এখন পর্যন্ত ওনার মনের মধ্যে রয়ে গেছে এবং একটা টাইম ওনার মনেই রয়ে যাবে, যেগুলো আর এই দুনিয়া জানতে পারবে না। সুতরাং এটাই হচ্ছে ওনার ভয়। তাহলে এখানে সার্বিকভাবে আমরা কি বলতে পারি, আমরা এটা কনক্লুশনে আসতেই পারি যে উনি চাইছেন মারা যাওয়ার আগে ওনার জীবনের যে ইচ্ছা, সেই যে স্ট্রং ডিজায়ার, সেটা কি, সেটা হচ্ছে পোয়েটিক ট্যালেন্টকে ব্যবহার করা, ওনার মধ্যে যে পোয়েটিক জিনিয়াস আছে সেটাকে ব্যবহার করা, ওনার যে থটস, ওনার যে এক্সপ্রেশন, ওনার যে ফিলোসফি, সেটা এই জগতের সামনে তুলে ধরা এবং অনেক অনেক কবিতা লেখা। সুতরাং এটা উনি অবশ্যই ওনার মৃত্যুর আগে করতে চাইছেন, কিন্তু উনি আবার ভাবছেন যে কখন আমি মারা যাই। তার কারণ এই যে ফ্যানি ব্রাউন উনি চলে গেছেন, টম কিটসকে উনি দেখতে পাচ্ছেন, ওনার চোখের সামনে টম কিটস এর কি ভয়ঙ্কর অবস্থা, কি রেচেড কন্ডিশন, সে ধীরে ধীরে ঘোস্ট লাইক হয়ে যাচ্ছে, যেটা আমরা নাইটেঙ্গেল থেকে পেয়েছি। সুতরাং উনিও ভাবছেন যে আমিও তো সাফার করছি টিউবারকুলোসিসে, অর্থাৎ টম কিটস টিউবারকুলোসিসেই মারা গিয়েছিল, জন কিটস উনি একজন গ্রেট সাফারার টিউবারকুলোসিসের। সুতরাং উনিও দেখছেন যে এই টম কিটস এর মতন আমিও মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগে আই ওয়ান্ট টু ডু সামথিং এক্সেপশনাল, এই জন্য ওনার যথেষ্ট ভয় হচ্ছে। এবং উনি এটাও ভাবছেন যে আমি যদি মারা যাই তাহলে আই ক্যান নেভার ফিল দ্য প্যাশনেট লাভ, আমি সেই প্যাশনেট লাভকে তো আর ফিল করতে পারবো না। যাই হোক, আলটিমেট দেখা যাচ্ছে কনক্লুডিং কাপলেটে গিয়ে ওনার এরকম একটা রিয়েলাইজেশন হচ্ছে, কি রিয়েলাইজেশন হচ্ছে, লাভ এন্ড ফেম হ্যাজ নাথিং টু ডু ইন মর্টাল লাইফ। এই মর্টাল লাইফে, এই পার্থিব জগতে, এই মরণশীল জগতে এই ফেম, নেম, টাইটেল এন্ড লাভ এগুলোর কোনো ভ্যালু নেই, জাস্ট এগুলো মিনিংলেস, ওর্থলেস। তারপরে উনি বলছেন যে ঠিক আছে, মৃত্যু সম্পর্কে তো, ডেথ সম্পর্কে এতটা ওরিড না হলেও চলবে, ডেথ ইজ নট সাচ এ টেরিবল সিচুয়েশন টু বি ওরিড অ্যাবাউট, মৃত্যু এতটা ভয়ঙ্কর নয়। তার কারণ আমরা জানি যে জন কিটস অনেক সময় উনি ডেথকে ইনভাইট করেছেন, ডেথ যেন ওনার কাছে অবশ্যই পেইনফুল না হয়, সেটা যেন পিসফুল হয়ে থাকে। তো আলটিমেট উনি এরকম একটা নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, ডেথ ইজ নট সাচ এ টেরিবল সিচুয়েশন টু বি ওরিড, যে মৃত্যু এমন কোনো ভয়ঙ্কর
ভয়ঙ্কর জিনিস নয় যার সম্পর্কে আমাদের ভীত সন্ত্রস্ত হতে হবে। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারলে। তাহলে এখানে সেন্ট্রাল আইডিয়া আমাদের কি আছে? এখানে দেখো সেন্ট্রাল আইডিয়া আছে কিডস ফিয়ার্স অফ প্রিম্যাচিউর ডেথ। এখানে জন কিডস সবসময় ভয় পাচ্ছেন। আমরা জানি যে জন কিডস খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন, কোথাও বলা আছে 25 বছর বয়সে, কোথাও বলা আছে 26 বছর বয়সে। আমরা জানি যে উনি পুরোপুরি ওনার ইউথ টাইমে যখন উনি ওনার পোয়েটিক ট্যালেন্টের, পোয়েটিক ওয়ার্ল্ডের একদম পিক পয়েন্টে বিচরণ করছিলেন, ঠিক সেই মুহূর্তে উনি মারা যান। তো উনি তার আগে এরকম একটা ভয় পাচ্ছেন কি, যে মৃত্যুটা হয়তো আমার ম্যাচিওর হবে না, প্রি ম্যাচিওর ডেথ হয়ে যাবে। তো আমার যদি প্রি ম্যাচিওর ডেথ হয়ে যায়, যেটা উনি নাইটিঙ্গেলে কাফি টাইম রিকল করেছেন, যে প্রি ম্যাচিওর ডেথ হয়ে গেলে আমাদের জীবনে যে চাওয়া পাওয়া আছে সেগুলো ফুলফিলমেন্ট যদি না হয় তাহলে খুবই খারাপ ব্যাপার সেটা। ফুললি কনসিয়াস অফ হিজ পোয়েটিক গিফটস, উনি জানেন যে আমার মধ্যে কি পোয়েটিক গিফটস আছে, উনি জানেন যে কি পোয়েটিক ট্যালেন্ট, কি পোয়েটিক জিনিয়াস অলমাইটি আমার মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আই ওয়ান্ট টু ইউজ ইট, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইট অন পেপার। আমি পেপারের উপর এটাকে এক্সপ্রেস করতে চাই। আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই পোয়েটিক ট্যালেন্ট অন পেপার। এবং উনি এটা ভি চাইছেন যে উনি ওনার যে এস্থেটিক এন্ড লফটি লাভ সেটাকে এনজয় ভি করতে চাইছেন। উনি আরো বলছেন যে আমি যথেষ্ট হতাশ হয়ে পড়ছি। হি ইজ ফুল অফ ডিসপেয়ার, আমি যথেষ্ট হতাশ হয়ে পড়ছি। কেন আমি হতাশ হয়ে পড়ছি? পোয়েটিক ফেম এন্ড লাভ উইল রিমেন আনফুলফিলড। যদি আমার ডেথ ইম্যাচিওর হয়ে যায়, যদি আমার ডেথ প্রি ম্যাচিওর হয়ে যায়, যদি আমি মারা যাই, তাহলে আমার সেই পোয়েটিক ফেম, নেম, টাইটেল এন্ড আমার যে লাভ, যে ডিভাইন লাভ, সেটাকে কখনোই আমি ফুলফিল করতে পারবো না। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি ওনার কনক্লুশন যে হিউম্যান গ্রেটনেস ইজ নাথিং। আমরা যতই ফেম, নেম, টাইটেল অর্জন করার চেষ্টা করি না কেন এই মর্টাল ওয়ার্ল্ডে, সমস্ত কিছুই ক্ষণস্থায়ী, জাস্ট টেম্পোরারি, নট পার্মানেন্ট। এই জন্য উনি বলছেন যে হিউম্যান গ্রেটনেস ইজ নাথিং, লাভ এন্ড ফেম সিঙ্ক টু নাথিংনেস। আলটিমেট সমস্ত কিছু এগুলো কবরে চলে যাবে এবং শেষ দিনে এর কোনো ভ্যালু থাকবে না। দেখো এখান থেকে তাহলে কবিতার সম্পর্কে আমরা একটা নিট এন্ড ক্লিন আইডিয়া পেয়ে গেলাম। ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখান থেকে মোটামুটি ভাবে ইউজি কোর্সের ক্ষেত্রে 8টা ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে এবং পিজির ক্ষেত্রে শুধুমাত্র 3টে ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। পাশাপাশি এখানে আরেকটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, নেক্সট সেমিস্টারের জন্য তুমি যদি অনলাইন গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং নেক্সট সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট, এখানে আমরা জানি যে এটা শেক্সপিয়ারিয়ান সনেট, সুতরাং এখানে আমরা কোয়ার্টারেনের একটা ব্যাপার পাবো। তাহলে ফার্স্ট কোয়ার্টারেন যেটা কন্টেইনস 4 লাইনস, তাহলে এই যে 4 লাইনস যে ফার্স্ট কোয়ার্টারেন, সেখানে জন কিটস উনি কি বলেছেন। এই ফার্স্ট কোয়ার্টারেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, কেন কি এখান থেকে ফিগারেটিভলি কোশ্চেন এসে থাকে, এখান থেকে এক্সপ্লেনেশন ভি আসতে পারে। তাহলে এই কবিতাটা বা এই সনেটটা তুমি যখন পড়বে তখন সবসময় এই পয়েন্টটা মাথায় রাখবে যে যদি আমি মারা যাই তাহলে মারা যাওয়ার আগে আমাকে কি করতে হবে। উনি কি বলছেন, when I have fears, যে আমার সবসময় ভয় হয়, আমি সবসময় এরকম একটা পজিশন বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকি যে যেন কখন চলে আসে, that I may cease to be, যে আমি মারা যাব। এখানে cease to be means die, যে আমি মারা যাব, যখন আমি মারা যাব, এবং সেটা কখন, before my pain, আমার সেই পেন তার আগে। তাহলে before my pain has gleaned, এখানে gleaned কথার অর্থ কি কালেক্টেড। আমার পেন হয়তো কালেক্ট করতে পারবে না মাই টিমিং ব্রেন। এখানে টিমিং ব্রেন বলতে কি বলা হচ্ছে, এখানে টিমিং ব্রেন বলতে কবি তার নিজের সেই ব্রেনের কথা বলছেন যে ব্রেন কিনা ফুল অফ থটস, ফুল অফ এক্সপ্রেশনস, ফুল অফ ফিলোসফি অফ লাইফ, এই সম্পর্কে যে ব্রেন পুরোপুরি ভাবে কম্প্যাক্ট আছে। তাহলে কবি এখানে বলছেন যে আমার ব্রেন, সেখানে কি আছে, সেখানে আছে থটস, সেখানে আছে এক্সপ্রেশনস, সেখানে আছে ফিলোসফি। তাহলে এগুলোকে কালেক্ট করবে কে? এগুলোকে কালেক্ট করবে অবশ্যই পেন। কিভাবে কালেক্ট করবে এখন এখানে বলে রাখি, যেমন ধরো আমরা যখন কোনো কিছু ভাবি, কোনো কিছু চিন্তা ভাবনা করি, এবং আমাদের চিন্তা ভাবনাকে যদি আমরা লিখিত আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের সেখানে দুটো জিনিসের প্রয়োজন হয়ে পড়ে, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে পেপার। তাহলে কবি ভাবছেন যে আমার মধ্যে যে পোয়েটিক ট্যালেন্ট আছে সেটাকে প্রকাশ করার একমাত্র উপায় হচ্ছে এই পেন এন্ড পেপার। তাহলে উনি কি বলছেন যে আমি সবসময় একটা ভীত সন্ত্রস্ত সিচুয়েশনের মধ্যে থাকি, সবসময় একটা ফ্রাইটেনিং সার্কামস্টেন্সেস এর মধ্যে থাকি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি সবসময় ভাবতে থাকি যে আই মে সিজ টু বি, ওয়েন আই মে সিজ টু বি, আমি যখন মারা যাব তাহলে সেই মারা যাওয়ার আগে আমার পেন সেটা কি করতে পারবে না, হ্যাজ গ্লেইনড, হ্যাজ নট গ্লেইনড, সেটা কালেক্ট করতে পারবে না। কি কালেক্ট করতে পারবে না? মাই টিমিং ব্রেন, আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে কালেক্ট করতে পারবে না। আর সেগুলো যদি কালেক্ট করতে না পারে তাহলে পেন সেগুলো কখনোই পেপারের উপরে পেইন্ট করতে পারবে না। আর পেপারের উপর যদি পেইন্ট করতে না পারে তাহলে এই জগৎ, এই দুনিয়া, আমার থটস, আমার ফিলোসফি, আমার এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ অর অফ দা লাইভস, এই দুনিয়া জানতে পারবে না। তাহলে উনি চাইছেন যে আমি মারা যাওয়ার আগে কিছু করে যেতে চাই, আমি মারা যাওয়ার আগে বেশ কিছু জিনিস লিখে যেতে চাই, এবং সেটা কি রকম হতে হবে? বিফোর হাই বিল্ড বুকস ইন ক্যারেক্টারে। দেখো
এখানে কি বলা হয়েছে যে আমি মারা যাওয়ার আগে এত কিছু লিখে যেতে চাই, হাই পিল্ড বুকস মানে আমি লিখে 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 বইয়ের পাহাড় করে ফেলতে চাই। হাই পিল্ড পিক্স মানে আমরা এটা বলতে পারি সেই লাইব্রেরি। তাহলে উনি বলছেন যে মারা যাওয়ার আগে আমি এত বই লিখে যেতে চাই যে আমি যেন আমার কবিতার পাহাড় তৈরি করতে পারি। এন্ড এই যে বুকস বলা হয়েছে, বুকস অফ মাইন্ড, বুকস অফ মাই পোয়েট্রি, এই যে আমার পোয়েট্রি কালেকশন, এই কালেকশনের মধ্যে শুধুমাত্র থাকবে ইন ক্যারেক্টারি। দ্যাট মিন্স আমার সেই থটস, আমার সেই এক্সপ্রেশনস, আমার সেই ফিলোসফি অফ লাইফ ক্লিয়ার এন্ড হোল্ড লাইক রিচ গার্নার্স। এবং বলা হয়েছে এই যে হাই পিল্ড বুকস কম্পোজড বাই মি, এটা কিসের কাজ করবে? এটা কাজ করবে রিচ গার্নার্স। এখানে রিচ গার্নার্স বলতে কি বলতে পারি? এখানে দেখো গার্নার্স মিন্স হচ্ছে সেই স্টোর হাউস, যেখানে কিনা কর্নফিল্ড থেকে আমরা কর্ন সংগ্রহ করি এবং সেগুলোকে এনে ভবিষ্যতের জন্য আমরা স্টোর হাউসে সঞ্চয় করে রাখি। এক কথায় আমরা বলতে পারি আমাদের এই এলাকাতে বলা হয়ে থাকে ধানের মড়াই। তুমি ধরে নাও যে আমরা মাঠ থেকে যখন ধান পেকে যায় তখন সেই ধান কেটে এনে বাড়িতে ঝাড়াই করি এবং ঝাড়াই করে ভবিষ্যতের জন্য আমরা মড়াইয়ের মধ্যে রেখে দিই। তাহলে এখানে বলা হয়েছে রিচ গার্নার্স, অর্থাৎ এই যে গার্নার্স তুমি ছবিতে দেখতে পাচ্ছ ধানের মড়াই, তো উনি বলছেন যে আমার এই হাই পিল্ড বুকস গুলো এগুলো কিসের কাজ করবে? এগুলো এই মড়াইয়ের কাজ করবে, গার্নার্স এর কাজ করবে, অর্থাৎ স্টোর হাউসের কাজ করবে। এবং এর মধ্যে কি থাকবে? যেমন ধানের মড়াইয়ের মধ্যে ধান থাকে, ঠিক একই রকম ভাবে আমার এই হাই পিল্ড বুকস এর মধ্যে থাকবে আমার সেই থটস, আমার সেই এক্সপ্রেশনস, আমার সেই ফিলোসফি অফ লাইফ, দ্য ফুল রাইপেন্ড গ্রেন। ফুল রাইপেন্ড গ্রেন মিন্স আমরা বলতে পারি এই যে বললাম যে জমি থেকে আমরা সেই পাকা শস্য যে কেটে নিয়ে আসি এবং বাড়িতে ঝাড়াই করে রেখে দিই মড়াইয়ের মধ্যে বা সেই স্টোর হাউসের মধ্যে। একই রকম ভাবে উনি বলছেন যে মারা যাওয়ার আগে আমার যে সমস্ত পোয়েটিক ট্যালেন্ট আছে, যে পোয়েটিক জিনিয়াস আছে, আমার যে গিফটেড বাই অলমাইটি, সেটাকে আমি ব্যবহার করতে চাই এবং আমি অনেক বই লিখতে চাই, অনেক অনেক বই লিখতে চাই এবং সেগুলোকে আমি স্টোর করতে চাই সেই বইয়ের মধ্যে আমার সেই থটস গুলোকে। ঠিক যেমন আমরা জমি থেকে কোনো শস্য কেটে এনে ঝাড়াই করে ফিউচারের জন্য মড়াইয়ের মধ্যে স্টোর করে রাখি। তাহলে এখান থেকে একটা আমরা ইমেজ পাই। ইমেজটা কি? দেখো এখানে পরিষ্কার বলা আছে দ্য ইমেজ অফ হারভেস্ট। এই যে ইমেজ অফ হারভেস্ট, আমরা জানি যে কিডস উনি কিন্তু এই ইমেজের জন্য বিখ্যাত। উনি আমাদের চোখের সামনে এত সুন্দর একটা ভিজুয়াল ইমেজ ক্রিয়েট করতে পারেন যেটাকে সাধারণত কিডসিয়ান স্টাইল বলা হয়ে থাকে। তো তার জন্য কিন্তু কিডস বিখ্যাত, ওনার যে সেন্সুয়াসনেস। সুতরাং এখান থেকে যে কোশ্চেনটা এসে থাকে, দেখো এখানে পরিষ্কার বলা আছে দ্য পেন ইজ কম্পেয়ার টু দ্য হারভেস্টিং সিকেল। অর্থাৎ এখানে যে কাস্তে তুমি দেখতেই পাচ্ছ, পেনকে এখানে উনি কাস্তের সাথে কম্পেয়ার করেছেন, অর্থাৎ সিকেলের সাথে কম্পেয়ার করেছেন। এই যে সিকেল, এটা ব্যবহার করা কখন হয়? এটা সাধারণত আমরা জমি থেকে শস্য কাটার জন্য ব্যবহার করে থাকি। এন্ড থটস এন্ড এক্সপেরিয়েন্সেস অফ ব্রেন, এবং কবির ব্রেনের মধ্যে যে থটস আছে, যে এক্সপেরিয়েন্স আছে, সেগুলোকে উনি কম্পেয়ার করেছেন কিসের সাথে? সেগুলোকে উনি কম্পেয়ার করেছেন অন প্ল্যান্টস এর সাথে। ঠিক যেমন মাঠে শস্য গাছ হয়ে থাকে, সেই গাছ আমরা কেটে নিয়ে আসি, একই রকম ভাবে উনি ওনার পেন দিয়ে ওনার সেই থটস গুলোকে, ওনার সেই এক্সপেরিয়েন্সেস গুলোকে কাটতে চাইছেন। তাহলে এখান থেকে কিন্তু এটা একটু নোট করে তুমি রাখতেই পারো। ইমেজ অফ হারভেস্ট ইজ টিপিক্যালি কিডসিয়ান এন্ড দাস অরিজিনাল, এটা তুমি নোট করে রাখতে পারো এই জায়গাটা। যদিও এই পিডিএফটা আমি ক্লাসে অলরেডি দিয়েছি। তাহলে বুঝতে পারলাম আমরা যে আমাদের ফার্স্ট কোয়ার্টারেন কি আছে। চলো এরপরে সেকেন্ড কোয়ার্টারেন। তাহলে সেকেন্ড কোয়ার্টারেনে উনি কি বলছেন? দেখো সেকেন্ড কোয়ার্টারেনে এখানে আমরা ন্যাচারাল বিউটি বা বিউটি অফ নেচার সেরকম একটা ছবি এখানে পাবো। কি রকম? ওয়েন আই বিহোল্ড, যখন আমি দেখি, যখন আমি কি দেখি? আপন দ্য নাইটস স্টিয়ার্ড ফেস, আমি যখন সেই স্টিয়ারি নাইটে যখন আকাশের দিকে তাকাই, হিউজ ক্লাউডি সিম্বলস অফ এ হাই রোমান্স, তখন আমার মধ্যে যে হাই রোমান্স সৃষ্টি হয়, আমার মধ্যে যে সেন্সেশন সৃষ্টি হয়, আমি যে রোমান্টিসিজমকে খুঁজে পাই, সেই যে রোমান্টিক আইডিয়াস গুলো যেগুলো কিনা আমি আমার কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি আমি মারা যাই তাহলে এগুলো আর পারবো না। তো উনি এখানে এই যে স্টিয়ারি স্কাই বা বলতে পারি আমরা স্টিয়ারি নাইটস এন্ড হিউজ ক্লাউডস, এগুলো কি সিম্বলাইজ করে? এগুলো সাধারণত সিম্বলাইজ করে যে কবির মধ্যে যে রোমান্টিসিজম আছে সেটাকে। দেখো এখানে পরিষ্কার বলা আছে যে বিউটিস অফ নেচার আর ইভোকেটিভ অফ এ সেন্স অফ রোমান্টিক ওয়ান্ডার এন্ড মিস্ট্রি, দ্য স্টিয়ারি নাইট এন্ড হিউজ ক্লাউডস ফ্লোটিং অ্যাবাউট ইন দ্য স্কাই। এই যে স্টিয়ারি নাইটস এন্ড হিউজ ক্লাউডস, এই যে আকাশে ভেসে বেড়াচ্ছে, এগুলো কিন্তু কবিতাকে সাহায্য করে। কিসের ক্ষেত্রে? একটু কম্পোজ পোয়েট্রি, কবিতা লেখার ক্ষেত্রে একটু কম্পোজ রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রি লেখার ক্ষেত্রে কবিকে সাহায্য করে থাকেন। তো উনি বলছেন যে এন্ড আই থিংক, এবং আমি ভাবতে থাকি যে যদি আমি মারা যাই, আই মে সিজ টু বি, যদি আমি মারা যাই তাহলে কি হবে? আই মে নেভার লিভ টু ট্রেস, আমি কখনোই কি করতে পারবো না? নেভার লিভ টু ট্রেস, যদি আমি বেঁচে না থাকি। এখানে ট্রেস কথার অর্থ কি? ট্রেস কথার অর্থ হচ্ছে ফাইন্ড অর ডিসকভার। যদি আমি বেঁচে না থাকি, আই মে নেভার লিভ, যদি আমি না বাঁচতে পারি, যদি আমি বেঁচে না থাকি, তাহলে আমি অবশ্যই ট্রেস করতে পারবো না, আমি ডিসকভার করতে পারবো না। কি ট্রেস করতে পারবো না? আমি ট্রেস করতে পারবো না সেই স্টিয়ারি নাইটস, সেই ফ্লোটিং ক্লাউডস, এই সমস্ত ব্যাপারগুলোকে। এন্ড দেয়ার শ্যাডোজ, এবং সেই ফ্লোটিং ক্লাউডস এর সেই শ্যাডোজ যেগুলো কিনা আমার মধ্যে একটা অদ্ভুত সেন্সেশন ক্রিয়েট করে, যেগুলো কিনা দেখলে আমি কোনো রোমান্টিক পোয়েট্রি লিখতে পারি। তো সেগুলো আমি আর কখনোই লিখতে পারবো না উইথ দ্য ম্যাজিক হ্যান্ড অফ চান্স। এখানে দেখো কি বলা হয়েছে? এই যে চান্স, এই চান্সটাকে বলা হয়েছে মিস্টেরিয়াস। সুতরাং এই চান্সকে এখানে পার্সোনিফাই করা হয়েছে, বলেছে এই চান্স আমার হাত ছাড়া হয়ে যাবে, এই সুযোগটা আমি আর কখনোই পাবো না। আর আমি যদি এই ম্যাজিক্যাল যে চান্স সেটা যদি আমি না পাই, তাহলে আমি কখনোই ম্যাজিক্যাল পোয়েট্রিকে ক্রিয়েট করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার নাম্বার 3 অর্থাৎ
থার্ড কোয়াড্রেন্ট। এখানে উনি কি বলছেন, এখানে উনি ওনার প্রেমিকার কথা বলছেন, কি বলছেন, এন্ড ওয়েন আই ফিল, এবং এটা যখন আমি ভাবি, কি ভাবি, ইফ আই মে সিজ টু বি, যদি আমি মারা যাই তাহলে আমি কখনোই কি করতে পারবো না, ফিয়ার ক্রিয়েচার অফ অ্যান আওয়ার। এখানে উনি বলছেন ওনার সেই প্রেমিকাকে যে তুমি হচ্ছে ফিয়ার ক্রিয়েচার এবং তুমি কার সৃষ্টি অফ অ্যান আওয়ারের। সময় যেমন ধীরে ধীরে পেরিয়ে যায়, অর্থাৎ আমরা জানি যে সময় কখনো কারোর জন্য ওয়েট করে না, সময় সবসময় গতিশীল। তো উনি বলছেন যে এই সময় কি করবে, এই ফিয়ার ক্রিয়েচার্সকে একদিন ধ্বংস করে দেবে, এই ফিয়ার ক্রিয়েচার্সকে একদিন শেষ করে দেবে, এবং আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই মর্টাল। সুতরাং এখানে আমরা একটা কথা বলতেই পারি যে আমরা হচ্ছে সময়ের হাতের পুতুল, উই আর মিয়ার এ টয়েস ডান্সিং অন দ্য পাম অর ডান্সিং অন দ্য হ্যান্ড অফ টাইম। আমরা সময়ের হাতের পুতুল, আমরা সময়ের হাতের তালুর উপরে ডান্স করছি, যে কোনো সময় সময় কি করবে, সে তার হাতটা সরিয়ে নেবে এবং আমরা পড়ে যাব, আর পড়ে গেলেই আমাদের কিন্তু মৃত্যু ঘটবে। তাহলে এখানে উনি কি বলছেন, এখানে উনি বলছেন যে যখন আমি মনে করি, যখন আমি অনুভব করতে পারি, যখন আমি ফিল করি, কি ফিল করি, এই যে ফিয়ার ক্রিয়েচার্স অর্থাৎ ফ্যানি ব্রাউন, সে কার সৃষ্টি, সে টাইমের সৃষ্টি, সময়ের সৃষ্টি, এবং সে টেম্পোরারি নট পার্মানেন্ট। তাহলে আমি তো একদিন মারা যাব, তো আমি মারা গেলে আমি তার দিকে আর দেখতে পারবো না, এন্ড আই শুড নেভার লুক আপন হিম মোর। তো উনি বলছেন ফ্যানি ব্রাউন, সেই মাই বিলাভেড ওয়ান, আমি তার দিকে আর দেখতে পারবো না, সেই প্যাশনেট লুক, সেই লাস্টফুল ডিজায়ার, তার দিকে আর আমি তাকাতে পারবো না। আই শুড নেভার লুক আপন হিম মোর, আমি তোমাকে তো আর দেখতে পারবো না। নেভার হ্যাভ রিলিজ ইন দ্য ফিয়ারি পাওয়ার অফ আনরিফ্লেক্টিং লাভ। এখানে ফিয়ারি পাওয়ার মিন্স আমরা বলতে পারি ডিভাইন পাওয়ার, এন্ড আনরিফ্লেক্টিং লাভ মিন্স আমরা বলতে পারি সেই প্যাশনেট লাভ। আমি সেই প্যাশনেট লাভের যে ডিভাইন পাওয়ার, তার যে স্বাদ, রিলিজ মিন্স হচ্ছে টেস্ট, তার যে টেস্ট সেটা আমি কখনোই আর গ্রহণ করতে পারবো না বা টেস্ট করতে পারবো না। তো উনি বলছেন যে আমি যদি মারা যাই তাহলে এই যে এতদিন ধরে আমি যে প্যাশনেট লাভকে উপভোগ করে এসেছি, সেই প্যাশনেট লাভকে আর উপভোগ করতে পারবো না, আমি সেই ডিভাইন লাভকে আর উপভোগ করতে পারবো না। কিন্তু আমি চাইছি ভি না যে যাতে করে ইন ফিউচার আমি এই প্যাশনেট লাভ, এই ডিভাইন লাভ, এই যে প্যাশনেট লাভের যে ম্যাজিক্যাল পাওয়ার সেটাকে আমি হারিয়ে ফেলি, সেটা আমার কাছে আনফুলফিল থেকে যায়, এটা আমি চাইছি না। সুতরাং এটা ভেবে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। এন্ড দেন অন দ্য শোর, এন্ড ফাইনালি যখন আমি দাঁড়িয়ে থাকি, এন্ড অন দ্য শোর, এই উপকূলে, অর্থাৎ এই পৃথিবীর উপকূলে যখন আমি দাঁড়িয়ে থাকি, এই পৃথিবীর সমুদ্রের উপকূলে, অফ দ্য ওয়াইড ওয়ার্ল্ড আই স্ট্যান্ড অ্যালোন, যখন আমি দাঁড়িয়ে থাকি সেই লোনলিনেস, যখন আমি দাঁড়িয়ে থাকি, যখন আমি একাকী দাঁড়িয়ে থাকি, যখন আমি স্পেল বাউন্ড হয়ে তাকিয়ে থাকি এই প্রকৃতির দিকে, যখন আমি চারিদিকে দেখতে পাই আমার আশেপাশে কেউ নেই। অ্যাকচুয়ালি ওনার প্র্যাকটিক্যাল লাইফে কি হয়েছিল, জর্জ কিটস ওনার যে এল্ডার ব্রাদার, উনি আমেরিকায় চলে যান, টম কিটস তার অবস্থা খুবই খারাপ, ফ্যানি ব্রাউন উনি যেন চলে গেছেন ওনাকে ছেড়ে। উনি বলছেন যে আমি যখন বাস্তবের মাটিতে ফিরে আসি এবং বাস্তবের মাটিতে ফিরে এসে এই জীবন সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে যখন আমি চারিদিকে তাকাই, তখন আমি দেখতে পাই, কি দেখতে পাই, আই এম জাস্ট অ্যালোন, আমি একাকী দাঁড়িয়ে আছি। এন্ড তখন কবি এখানে শেষ করছেন এই কনক্লুশন দিয়ে, কি বলছেন, আই থিঙ্ক টিল লাভ এন্ড ফেম টু নাথিংনেস টু সিঙ্ক। ওহো, কবিতার মাধ্যমে কেন আমি এত ফেম নেম টাইটেলকে অর্জন করতে চাইছি, কেনই বা আমি আমার পোয়েটিক ট্যালেন্টকে ব্যবহার করতে চাইছি, কেনই বা আমি চাইছি এই পার্থিব জগতে, এই মরণশীল জগতে আমাকে ফেম নেম টাইটেল অর্জন করতে হবে, আমাকে ভালোবাসাকে উপভোগ করতে হবে, সেই লাভের যে প্যাশন সেটাকে আমার উপভোগ করতে হবে, সেই প্যাশনেট লাভ, সেই ডিভাইন লাভ, তার যে ম্যাজিক্যাল পাওয়ার, যেটা কিনা এখন পর্যন্ত আমার কাছে আনফুলফিল হয়ে আছে, সেটাকে ফুলফিল করতে হবে। কেনই বা আমি চাইছি, থিঙ্ক টিল লাভ এন্ড ফেম, সেই লাভ এন্ড ফেম টু নাথিংনেস, জাস্ট মিনিংলেস, ওর্থলেস, ভ্যালুলেস, এই মর্টাল ওয়ার্ল্ড টু সিং, এগুলো তো কোনো দামই নেই। এই জন্য এখানে বলা হয়েছে যে লাস্ট লাইনে দেখো এখানে যেটা বলা আছে, কি বলা আছে, দ্য এন্ডলেস টার্মস অফ ন্যাচারাল বিউটিজ এন্ড প্যাশনেট লাভ উইচ গিভ হিম অ্যাবান্ডেন্ট জয় ইন লাইফ। সাডেনলি, হঠাৎ করে, যেগুলো ওনাকে এতই আনন্দ দিয়ে এসছে, কে আনন্দ দিয়ে এসছে, এই যে প্যাশনেট লাভ, সেটা কবিকে অফুরন্ত আনন্দ দিয়ে এসছে। এন্ডলেস টার্মস অফ ন্যাচারাল বিউটিজ, এটা কবিকে আনন্দ দিয়ে এসছেন, কিন্তু হঠাৎ করে উনি রিয়েলাইজ করছেন, কি রিয়েলাইজ করছেন, থট অফ ডেথ ইন মাইন্ড। ওনার মনের মধ্যে যখনই থট অফ ডেথ, মৃত্যুর সম্পর্কে চিন্তা ভাবনা আসছে, তখনই লস অল দেয়ার অ্যাপিল এন্ড অ্যাপিয়ার ওর্থলেস। এই ফেম নেম টাইটেল, প্যাশনেট লাভ, ন্যাচারাল বিউটি সবকিছুই যেন কবির কাছে ওর্থলেস হয়ে পড়ছে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি যে একটা ট্রাজিক টোন, ট্রাজিক নোট এই কবিতার মধ্যে রিফ্লেক্ট করেছেন কবি। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।